আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ৩১ অগস্টের মধ্যে দেশ জুড়ে ছাত্র জনতার গণ আন্দোলনে অংশ নেওয়া সবার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছিল তা প্রত্যাহার করা হবে, আর বৃহস্পতিবারের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার হবে। সচিবালয়ের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সাগরনী হত্যার বিচার না হলে জাতির কাছে দায়বদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি জানান, রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা আগামীকালকের মধ্যে প্রত্যাহার হবে। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরুর পর তাকে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেবার কথা ভাবা হবে। জানান, আয়না ঘরের মতো ঘটনায় ভিকটিমের দাবি অনুযায়ী অবশ্যই বিচার হবে। জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের বিচার করা হবে এবং টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসিফ নজরুল। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল। আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না, আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছি। রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে। রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রতিবেশী দেশকে দেখাতে চাইছে হিন্দুরা এদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলন শেষে মির্জা ফখরুল নীলফামারীর সৈয়দপুরের কম সম্মেলনে যোগ দেন। সেখানে থেকে তিনি রংপুরে যাচ্ছেন। It was political, not at all religious or not at all any communal. Political turmoil সবসময় পলিটিক্যাল টেনশন কিছু না কিছু হয়। তারপরে 5 তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি। ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের কথা বলা যায়। কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং অতীত যে সরকার অর্থাৎ পতিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, মহাসচিব কখন আসবেন এবং সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমরা আছি এই মুহূর্তে আবু সাইদের বাড়ি বাবনপুরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে সকালে প্রেস কনফারেন্স করে উনি এই রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথে উনি সৈয়দপুর জেলা বিএনপির সাথে একটি মতবিনিময় সভায় অংশ নেন এবং সেখান থেকে আমরা খবর পেয়েছি যে উনি 10 মিনিট আগে এই পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ধারণা পীরগঞ্জে আবু সাইদের এখানে এসে পৌঁছাবেন। উনি প্রথমে এখানে কবর জিয়ারত করবেন আবু সাইদের, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরুতে অর্থাৎ 16 জুলাই আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশের বুলেটে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এবং তার কবর জিয়ারতের পরে পরিবারের সদস্যদের সাথে উনি সাক্ষাৎ করবেন। এরপরে এই পাশেই 1 কিলোমিটারের দূরে বিএনপি আয়োজিত একটি ঐক্য এবং শান্তি সমাবেশে ওনার বক্তব্য রাখার কথা রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই আবু সাইদের কবরস্থান ঘিরে অসংখ্য উৎসুক মানুষ এখানে প্রতিদিনই তারা আসছেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তাকে এখানে আমরা যে এখানে তাকে বীরশ্রেষ্ঠ হিসেবে উপাধি দেওয়া হয়েছে এবং অসংখ্য বিএনপির নেতাকর্মীরাও এখানে হাজির হয়েছেন। তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন এবং আমরা আশপাশে লক্ষ্য করছি যে হাজার হাজার নেতাকর্মী আসলে এই আবু সাইদের বাড়িকে কেন্দ্র করে তারা হাজির হয়েছেন এবং এখানকার শ্রদ্ধা নিবেদন শেষে তারা সবাই আসলে
আজিলপুর যে মাদ্রাসা মাতৃ রয়েছে সেখানে বিএনপি আয়োজিত সেই ঐক্য এবং সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখবেন এবং মূলত আসলে তারা বিএনপির মহাসচিব কী ধরনের বক্তব্য দেন সেটির অপেক্ষায় তারা আছেন। জসিন্তা, জানছিলাম নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারের খবর। গত সরকারের আমলে গুমের শিকার হয়েছেন যাদের এখনও খোঁজ পাওয়া যায়নি তাদেরকে খুঁজে বের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গুমের শিকার হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে গুমের শিকার হওয়া হতভাগাদের স্বজনেরাও অংশ নেন। একই সাথে বিগত সরকারের সময়ে যারা এই গুমের সাথে জড়িত ছিলেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবিও জানান তারা। এ বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। তিনি আছেন প্রেস ক্লাবে। এগুলো যখন নিয়ে আমরা সরকারের কাছে গেছি, সহযোগিতা দূরের কথা, সহমর্মিতা দূরের কথা, সহানুভূতি দূরের কথা, তারা ঠাট্টা মশকরা করেছেন। তারা বলেছেন এরা চিটিংবাজিতে রপ্ত ছিল, তারা প্রেম করে কোথায় চলে গেছেন। সেই অধ্যত্ত এখন তারা পে করছেন, তার জন্য লুকিয়ে বেড়াচ্ছেন ইঁদুরের মতো। জনগণ তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসবে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যেই রীতি এতটুক ছিল সে এখন এত বড় হয়েছে। যেই বাচ্চা একদিন আমার আঙ্গুল হাত ধরে এই প্রেস ক্লাবে বলেছিল আঙ্কেল আমার বাবাকে ফিরিয়ে আনেন, সেই বাচ্চা এখন এত বড় হয়েছে। আমাদের সকলের দায়িত্ব আছে তাদেরকে তথ্য দেবার, তাদেরকে বিচার লাভ করার জন্য। আমার কথা বাড়াবো না, আমি খালি সুস্পষ্টভাবে বলবো যে এই সরকার এই কর্মের জন্য দায়ী না, সেটা আমরা স্বীকার করি। আমরা বিশ্বাস করতে চাই যারা অনেক আন্তরিক। আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে যে কারা এগুলোর জন্য যুক্ত ছিল। এই তথ্যগুলো নিয়ে আপনারা খুঁজে বের করেন ওই থানায় যখন আমি কমপ্লেন করতে গেছি কে ছিল, সে কার কাছে কি করেছে। বিশাল এজেন্সিস গুলো, রাষ্ট্রীয় এজেন্সিস গুলো, তাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে ইন্টারোগেশন কে করেছে। কাজে এগুলোকে ঘিরে আপনাদেরকে আসতে হবে। যারা আছেন অবশ্যই ইমিডিয়েটলি তাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদের এই দাবিগুলো করতে হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকার করতে হবে যে গুম হয়েছে এবং এই গুম আর কখনো হবে না। এবং যাদের গুম করা হয়েছে তাদের ব্যাপারে রাষ্ট্র আন্তরিকভাবে তারা তদন্ত করবে এবং বিচার কার্য সমাধান করবে। যতদিন পর্যন্ত যা না করবে ততদিন পর্যন্ত আমরা এখানে ধর্ণা দেব, আমরা ক্যান্টনমেন্টের সামনে যাব, প্রতিটি র্যাব অফিসের সামনে আমরা গিয়ে এই কাজ করবো। এটা বলে আমরা আমাদের আন্দোলন জারি রেখে বলে শেষ করছি। আমরা এবার জানছিলাম মায়ের ডাকের কর্মসূচির খবর। সকল ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজনকে নিয়ে যুবদলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই খবর জানতে এখন যাচ্ছি নয়াপল্টনে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কর্মসূচিতে কে কে উপস্থিত হয়েছেন এবং সেখানকার পরিবেশ কেমন আমাদেরকে জানাবেন। বিচারের দাবিতে হত্যা, গুম এবং নির্যাতন, যে বিভিন্ন সময় হত্যা, গুম এবং নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভের অংশ হিসেবে হোসাব টাওয়ারে এখানে রয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নয়ন সহ অন্যান্য নেতারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা এইখান থেকে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তারা বলছেন যে
গত 15 বছরে যে হত্যা, তাদের নেতাকর্মীদের হত্যা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে এবং বিভিন্ন সময় হত্যা হয়েছে, বিশেষ করে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীদের হত্যার বিচার তারা দাবি করছেন এবং সেই হত্যার বিচারের পাশাপাশি তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং সেই মুখোমুখি করার দাবি নিয়েই তারা আজকে এইখানে সমাবেশ করছেন। পাশাপাশি বলে রাখি যে 14 তারিখ আজকে সারা দেশে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির একটি কর্মসূচি রয়েছে, অবস্থান কর্মসূচি। সেটা বিএনপি নয়াপল্টন কার্যালয়ে বিকেল 3টা থেকে 3:30-4টা নাগাদ সেটি অনুষ্ঠিত হবে এবং ঢাকার বাইরে বিএনপির যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতে এই কর্মসূচি পালিত হবে এবং 16 তারিখে দোয়া ও মিলাদ, বিশেষ করে 16 তারিখে যারা সারা দেশে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের মাগফিরাত কামনা 16 তারিখ বিএনপির পক্ষ থেকে দোয়া কর্মসূচি কামনা করা হয়েছে। তো এইখানে যুব দলের কর্মসূচি চলছে এবং যুব দলের এই কর্মসূচি থেকে তারা যেসব দাবি করছেন সেই দাবির পক্ষে এখানে মিছিল এবং বিশেষ করে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। জানছিলাম যুব দলের শান্তি সমাবেশের খবর। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ ওয়াশিংটন ডিসিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওই সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা ভারতের গণমাধ্যমে বলেছেন কয়েক সপ্তাহ ধরে চলা বাংলাদেশের গণবিক্ষোভে ইন্ধন দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য কি? জবাবে বেদান্ত পাটেল বলেন, হাসিনার পদত্যাগে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে দেয়া বক্তব্য মিথ্যা। সম্প্রতি এ নিয়ে প্রচুর গুজব ছড়ানোর পাল্টা অভিযোগও করেন মার্কিন পররাষ্ট্র দফতরের এই মুখপাত্র। তিনি আশ্বাস দেন, গুজব ছড়ানোর পরিবর্তে দক্ষিণ এশিয়ার অংশীদারদের সাথে বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। The answers they're expecting. Violence. Do you have any comment on that? That's laughable. Any implication that the United States was involved in Sheikh Hasina's resignation is absolutely false. We have seen a lot of disinformation in recent weeks, and we remained incredibly committed to strengthening information integrity across the digital ecosystem, especially with our partners in South Asia. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হতে পারে। নৌপথে পালিয়ে ভারত যাবার পথে ঢাকা সদরঘাট থেকে মঙ্গলবার সন্ধ্যায় এই দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও পালাতে পারেননি মন্ত্রিসভার অনেক সদস্য ও নেতা। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়। আজ রিমান্ডের জন্য আদালতে নেয়ার কথা রয়েছে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ডিবি কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, গ্রেফতারকৃত সাবেক উপদেষ্টা সালমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারা এখন কোথায় আছেন? এ সম্পর্কিত কি তথ্য আছে আপনার কাছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে রয়েছে। গতকাল সন্ধ্যায় সদরঘাট থেকে তাদের গ্রেপ্তারের পরে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। মূলত আপনি খবরে যেটি বললেন যে গতকাল তারা আসলে নৌপথে দক্ষিণাঞ্চলের কোনো একটি জেলা দিয়ে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেট থানার মামলায়। মূলত বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে ছিল ও সময় 18 জুলাই সায়েন্স ল্যাবে, রাজধানীর সায়েন্স ল্যাবে কিন্তু ব্যাপক সহিংসতা হয়। সে সময় ঢাকা কলেজের একজন শিক্ষার্থী ও একজন দোকানদার নিহত হন। এই দুটি ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং এই দুটি মামলায় সে সময় আসলে যে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের ইন্ধনদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা কার্যালয়ে সামনে আমি অবস্থান করছি। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বললাম। তারা যেটি বলছেন যে এখন বর্তমানে তারা যে নিউ মার্কেট থানায় যে মামলাটি রয়েছে সেটি আসলে ডিবিতে হস্তান্তর করার প্রক্রিয়া রয়েছে এবং তাকে আজকে আদালতে উঠিয়ে রিমান্ডের আবেদন তারা করবেন, অর্থাৎ কেন তারা এই সহিংসতার সঙ্গে তারা ইন্ধন জুগিয়েছে, তারা কেন পরিকল্পনা করেছে এবং এর সাথে আর কারা কারা জড়িত ছিল, সব মিলিয়ে তারা আসলে একটি অধিকতর তদন্ত তারা করবেন সেটি আমাদেরকে জানিয়েছেন। এখনও বর্তমানে তারা ডিবি কার্যালয়ে অবস্থান করছেন। আনুষ্ঠানিকতা শেষে তাকে আজকে কোর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বলে রাখি যে 5 আগস্ট সরকার পতনের পর মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু পলাতক রয়েছেন, অর্থাৎ আত্মগোপনে চলে গেছেন। তো এই জন্য আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অভিযান পরিচালনা করছেন, কেউ যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। জানছিলাম গ্রেফতারকৃত সাবেক উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রী খবর। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন। রিট আবেদনে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে 2টি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এবার আন্তর্জাতিক খবর। কলকাতায় আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল ভারত। পশ্চিমবঙ্গ, দিল্লি সহ ভারত জুড়ে বিভিন্ন স্থানে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চিকিৎসকরা সহ সাধারণ জনতা দিনরাত বিক্ষোভ করছেন। কলকাতার পূর্ব বর্ধমানের আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণের পর হত্যার শিকার 31 বছর বয়সী নারী চিকিৎসকের মরদেহ শুক্রবার জরুরি বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার করা হয়, কিন্তু স্থানীয় পুলিশ এই ধর্ষণ ও হত্যার ঘটনা ধামাচাপা দিতে চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে সোমবার প্রতিবেদন দেয়। এরপর ধর্ষণ হত্যার শিকার চিকিৎসকের পরিবার পুলিশের ভূমিকা অনাস্থা জানিয়ে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বেঞ্চ মামলা পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দেওয়ার নির্দেশ দেন। আজ দিল্লি থেকে সিবিআইয়ের একটি দল কলকাতায় এসে ধর্ষণ ও হত্যার শিকার নারী চিকিৎসকের ফরেনসিক রিপোর্ট করবেন বলে জানানো হয়েছে। খেলার খবর। ক্রীড়া ফেডারেশন সমূহে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবিতে রাজধানী পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছেন সাবেক ফুটবলার ও সংগঠক আমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন ফেডারেশন। দুর্নীতির দায় মাথায় নিয়ে অবিলম্বে ফেডারেশন সভাপতিদের পদত্যাগ দাবি করেছেন আমিনুল। আমি আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছেন তার কাছে অনুরোধ করব যে আপনি বাংলাদেশের সকল ফেডারেশনগুলির সাথে বসেন, আপনি বাংলাদেশের সকল ক্রীড়া সাংবাদিক যারা রয়েছে তাদের সাথে বসেন, তাদের সাথে বসে আলোচনা করে আপনি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশের প্রত্যেকটি ফেডারেশনগুলিতে যে সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারটা কিভাবে করবেন আপনি সকলের সাথে বসে আলোচনা করে পরামর্শ নিয়ে আপনি সেই কাজগুলো অতি দ্রুত সময়ের ভিতরে শুরু করবেন, এটা আমরা আশা করছি আপনার কাছ থেকে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।